বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি এমএম কলেজ যশোর এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে রয়েছি আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণীতে অধ্যয়নরত, তাদের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই অধ্যায় নিয়ে আরো কয়েকটি অনলাইন লেকচার সম্পন্ন করেছি। দেখি আজ তোমাদের কিছু সমাধান দেখাই। হিসাব সমাধান, দেখো হিসাব সমাধান উদাহরণ, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে, অঙ্কগুলো আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখো দেখো এখানে উদাহরণ 9, তোমাদের এটা বাসায় কাজ দেয়া ছিল, আগের দিন হোমওয়ার্ক ছিল। দেখো তোমরা নিশ্চয়ই অঙ্কটি করেছো, আর এখন আমি একটু মিলিয়ে দিই তোমাদের এই অঙ্ক তোমরা যেটা সলিউশন করেছো তার সাথে। রতন, পিয়াস ও মিজান মেসার্স মক্কা ট্রেডিং এর 3 জন অংশীদার। কয়জন অংশীদার? 3 জন অংশীদার এই প্রতিষ্ঠানের, যাদের লাভ লোকসান বন্টন অনুপাত হলো 3:2:1। অর্থাৎ এই 3 জন অংশীদার 3:2:1 অনুপাতে লাভ লোকসান বন্টন করে নেয়। 2012 সালের 31শে ডিসেম্বর আর তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফার অংশ সমন্বয়ের পর, অর্থাৎ এই যে অংশীদাররা অর্থ উত্তোলন করেছে, বেতন, মুনাফার অংশ, এগুলো সমন্বয় সাধনের পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৭৫,৭৫০ টাকা, পিয়াস ৫৪,৫০০ টাকা এবং মিজান ৩৯,২৫০ টাকা। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু মূলধনের প্রারম্ভিক ব্যালেন্স, অর্থাৎ বছরের শুরুতে যেই ব্যালেন্স সেটা থাকতো, ব্যালেন্স বিডি থাকতো, কিন্তু এখানে দেখো ব্যালেন্স সিডির কথা বলা আছে, যে বছরের শেষে উদ্বৃত্ত। এই বিষয়গুলো সমন্বয়ের পর এত টাকা, এই এত এত ব্যালেন্স বা উদ্বৃত্ত আছে 3 জন অংশীদারের। এখন দেখো পরবর্তীকালে দেখা যায় যে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ বিবেচনা না করেই মুনাফা বন্টন করা হয়েছিল। তাহলে এখন তোমাকে অবশ্যই মূলধন ও উত্তোলনের সুদ বিবেচনা করে তারপর আবার নতুন করে মুনাফা বন্টন করতে হবে। তারপরে দেখো অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 5,000 টাকা, 4,000 টাকা ও 3,000 টাকা। এ উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়েছিল। উত্তোলনের সুদ সরাসরি দেয়াই আছে, দেখো 250 টাকা, 200 টাকা ও 150 টাকা। মিজান মাসিক 200 টাকা পারিশ্রমিক হিসাবে পায়, মাসে সে 200 টাকা পারিশ্রমিক পায়। মূলধন ও উত্তোলনের সুদ ও মিজানের বেতন সমন্বয় করার পূর্বে কারবারের মুনাফা হয়েছিল 45,900 টাকা। এখন তোমাকে তাহলে এই 3টি বিষয় সমন্বয় করতে হবে। এই যে মূলধন, উত্তোলনের সুদ, মিজানের বেতন, এই 3টি বিষয় সমন্বয় করার পূর্বে। তাহলে দেখো তোমাকে করণীয় লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করো, যেহেতু তুমি আগে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করছিলে। এখন লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো আর অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। এখন আমরা করণীয় নাম্বার 1 দেখি, লাভ লোকসান সমন্বয় হিসাব। দেখো লাভ লোকসান সমন্বয় হিসাব প্রথমেই আছে, তোমরা জানো যে এই প্রতিটি হিসাবেরই ডেবিট দিক এবং ক্রেডিট দিক, দুইটি দিক থাকে। আর এটা কত সালের? 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখন দেখো এখানে কি কি ছিল। কি কি বিষয় বাদ ছিল অংশীদারদের এই সমন্বয়ের? বাকি ছিল অংশীদারদের মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। এখন মূলধনের সুদ আমরা কিসের উপরে কাটি? সাধারণত প্রারম্ভিক ব্যালেন্স। এতদিন যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে মূলধনের প্রারম্ভিক ব্যালেন্স অর্থাৎ ওপেনিং ব্যালেন্সের উপরে আমরা মূলধনের সুদ ক্যালকুলেশন করি। কিন্তু দেখো এই অঙ্কে তোমাকে বলা হয়েছে মূলধনের সুদ নির্ণয় করা হয়নি, কিন্তু আবার তোমার মূলধনের সমাপনী ব্যালেন্স গুলো দিয়ে আছে। তাহলে অবশ্যই তোমাকে এখন মূলধনের প্রারম্ভিক ব্যালেন্স আগে ক্যালকুলেশন করে নিতে হবে মূলধনের সুদ ক্যালকুলেশনের জন্য।
ওয়ার্কিং নাম্বার 1, অংশীদারদের প্রারম্ভিক মূলধন ও উহার উপর সুদ নির্ণয়। তাহলে দেখো আমরা এই অঙ্কের ইনফরমেশনে অলরেডি পেয়ে যাব যে মূলধনের সমাপনী যে উদ্বৃত্ত সেটা কত টাকা, রতনের ৭৫,৭৫০, পিয়াসের ৫৪,৫০০, মিজানের ৩৯,২৫০। তাহলে এই ব্যালেন্সটা আগে লিখি। দেখো মূলধনের সমাপনী মূলধন যেটা তোমার উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পরের ব্যালেন্স। রতনের ৭৫,৭৫০, পিয়াস ৫৪,৫০০, মিজান ৩৯,২৫০ টাকা। এখন তোমরা জানো যে সবসময় মূলধন হিসাব যখন আমরা নির্ণয় করি তখন উত্তোলন কি হয়, মূলধন থেকে বাদ যায়, কিন্তু এই অঙ্কে যেহেতু তোমাকে এই উত্তোলন কি হয়, উত্তোলন সবসময় বিয়োগ হয়, কিন্তু এই অঙ্কে বলা আছে যে মূলধনের ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ সমাপনী উদ্বৃত্ত দেয়া আছে। তাহলে তোমাকে প্রারম্ভিকের দিকে এগোতে হলে কি করতে হবে, যে বিষয়গুলো আমরা এতদিন প্লাস করছি এখন মাইনাস করব, আর এখন যেগুলো এতদিন মাইনাস করছি সেগুলো এখন প্লাস করব, যোগ করব। তাহলে উত্তোলন এতদিন আমরা বিয়োগ করছি, এখন আমরা কি করব, যোগ করব। দেখো উত্তোলন যোগ উত্তোলন, যেহেতু আমি প্রারম্ভিক ব্যালেন্সের দিকে এগোচ্ছি তাহলে যোগ উত্তোলন। উত্তোলন দেখো বলা আছে তোমাকে, দেখো অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৫,০০০ টাকা, ৪,০০০ টাকা ও ৩,০০০ টাকা। তাহলে যোগ উত্তোলন রতনের ৫,০০০, পিয়াসের ৪,০০০, মিজানের ৩,০০০ টাকা যোগ করলে পেয়ে গেলাম রতনের ৮০,৭৫০, পিয়াসের ৫৮,৫০০ টাকা, মিজানের ৪২,২৫০ টাকা। এখানে বলা ছিল উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর। এখন দেখো বাদ বন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য মুনাফাও কিন্তু আমরা মুনাফার সাথে এই সমাপনী মূলধনের সাথে যোগ করতাম, কিন্তু এখন যেহেতু সমাপনী থেকে প্রারম্ভিকের দিকে এগোচ্ছি এজন্য বন্টনযোগ্য মুনাফা আমরা মাইনাস করব। বন্টনযোগ্য মুনাফা কত ছিল এবং কি বলা আছে দেখি। দেখো মূলধন ও উত্তোলনের সুদ ও মিজানের বেতন সমন্বয় করার পূর্বে কারবারের মুনাফা ছিল ৪৫,৯০০ টাকা। তাহলে দেখো মূলধন, উত্তোলনের সুদ ও মিজানের বেতন সমন্বয় করার পূর্বে ছিল কত, ৪৫,৯০০ টাকা। তাহলে এখন তুমি সমন্বয় করে নিতে পারলে বাদ বন্টনযোগ্য মুনাফা ৪৫,৯০০ মাইনাস ২০০ টাকা করে মিজান প্রতি মাসে বেতন পায় বা পারিশ্রমিক পায় ২০০ গুণ ১২ মাসের জন্য, তাহলে ২,৪০০ টাকা। তাহলে এই যে ৪৩,৫০০ টাকা তুমি বন্টন করে নিবে, বন্টন করে দিবে এই যে এই অনুপাতে 3:2:1 অনুপাতে, অর্থাৎ 3:2:1 অনুপাতে। তাহলে ৪৩,৫০০ তুমি বন্টন করো গুণ ৩, ৪৩,৫০০ গুণ ৩ ভাগ ৬, তাহলে আসবে ২১,৭৫০ টাকা। তারপরে আবার ৪৩,৫০০ গুণ ২ ভাগ ৬, ১৪,৫০০ টাকা। আবার ৪৩,৫০০ গুণ ১ ভাগ ৬, ৭,২৫০ টাকা। এটা আমরা মাইনাস করলাম, তাহলে ৮০,৭৫০ থেকে ২১,৭৫০ মাইনাস করলে ৫৯,০০০ টাকা। ৫৮,৫০০ টাকা থেকে ১৪,৫০০ টাকা মাইনাস করলে ৪৪,০০০ টাকা। ৪২,২৫০ টাকা থেকে ৭,২৫০ মাইনাস করলে ৩৫,০০০ টাকা। তারপরে আর কি কি বিষয় সমন্বয় ছিল এখানে বলা আছে, সমাপনী মূলধনে উত্তোলন, বেতন ও মুনাফা। তাহলে উত্তোলন আমরা এখন সমন্বয় করলাম, মুনাফা সমন্বয় করলাম, আর বাকি আছে বেতন, বাদ বেতন। বেতনও কিন্তু এখানে মূলধনের সাথে যোগ হয়েছিল, তাহলে এখন আমরা বাদ দিয়ে দেব বেতন। বেতন শুধু মিজানের আছে, মাসিক ২০০ টাকা হলে বছরে ২,৪০০ টাকা হয়। তাহলে দেখো পেয়ে গেলাম প্রারম্ভিক মূলধন রতনের ৫৯,০০০ টাকা, পিয়াসের ৪৪,০০০ টাকা, মিজানের ৩২,৬০০ টাকা। এখন আমরা মূলধনের সুদ নির্ণয় করি কিসের উপরে, প্রারম্ভিক মূলধনের উপর। তাহলে এখন প্রারম্ভিক মূলধনের সুদ 10% বলা আছে অঙ্কের ইনফরমেশনে যে 10% মূলধনের সুদ ধার্য করতে হবে। তাহলে ৫৯,০০০ টাকার উপরে 10% মানে ৫,৯০০ টাকা। ৪৪,০০০ টাকার 10% অর্থাৎ ৪,৪০০ টাকা। ৩২,৬০০ টাকার 10% অর্থাৎ ৩,২৬০ টাকা। আমরা তাহলে পেয়ে গেলাম মূলধনের সুদ। এখন আমরা পোস্টিং নিয়ে যাই। পোস্টিং দেখো লাভ লোকসান সমন্বয় হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, সমন্বিত মূলধন হিসাব কি হিসাবে যাবে, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে।
ব্র্যাকেটে মূলধনের সুদ, ডেবিট দিকে তোমরা জানো মূলধনের সুদ লিখতে হয়। রতনের ৫,৯০০ টাকা, পিয়াসের ৪,৪০০ টাকা, মিজানের ৩,২৬০ টাকা, যোগ করলে ১৩,৫৬০ টাকা। আর কি আছে ক্যালকুলেশনের বাকি? আমাদের সমন্বয় করার বাকি উত্তোলনের সুদ। তাহলে উত্তোলনের সুদ অঙ্কের ইনফরমেশনে দেয়া আছে, দেখো যে এ উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়েছিল যথাক্রমে ২৫০ টাকা, ২০০ টাকা ও ১৫০ টাকা। তাহলে উত্তোলনের সুদ আমরা জানি যে ক্রেডিট দিকে যায়। তাহলে লিখি অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, ব্র্যাকেটে উত্তোলনের সুদ, রতনের ২৫০ টাকা, পিয়াসের ২০০ টাকা, মিজানের ১৫০ টাকা। তাহলে যোগ করলে ৬০০ টাকা। এই বিষয়গুলোই সমন্বয় করার বাকি ছিল। এখন দেখো তাহলে এই যে ডেবিট সাইড বড় হলো ১৩,৫৬০ টাকা। ১৩,৫৬০ টাকা ক্রেডিট দিকে নিয়ে আসলাম, মাইনাস করলাম ৬০০ টাকা, তাহলে থাকলো ১২,৯৬০ টাকা। এবার ১২,৯৬০ টাকা এটা হলো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, সমন্বয়জনিত লোকসানের অংশ। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে যাবে, কি নামে যাবে? সমন্বিত লোকসানের অংশ হিসেবে। এখন যে সমন্বয় করলাম এর লোকসান হলো তার অংশ হিসাবে যাবে। তাহলে দেখো ১২,৯৬০ টাকা এটি আমরা সমন্বয় করে দেই ওয়ার্কিং এর মাধ্যমে। সমন্বয়জনিত ক্ষতি, রতনের ১২,৯৬০ গুণ ৩/৬, অর্থাৎ যে লাভ লোকসান বন্টন অনুপাতে তারা বন্টন করে নেয় মুনাফা বা ক্ষতি, সেই অনুপাতে আমি বন্টন করে দিব। দেখো রতনের ১২,৯৬০ গুণ ৩/৬ সমান ৬,৪৮০ টাকা। পিয়াসেরও ১২,৯৬০ গুণ ২/৬ ৪,৩২০ টাকা। মিজানের ১২,৯৬০ গুণ ১/৬ সমান ২,১৬০ টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম সমন্বয়জনিত ক্ষতি। যে দেখো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে যাবে সমন্বয়জনিত লোকসানের অংশ বা ক্ষতির অংশ, রতনের ৬,৪৮০, পিয়াসের ৪,৩২০ আর মিজানের ২,১৬০ টাকা। তাহলে আমাদের লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত হয়ে গেল। এখন আমরা করব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এরও দুইটি দিক আছে, ডেবিট দিক, ক্রেডিট দিক। ডেবিট দিকে তারিখ বিবরণ, টাকার পরিমাণ রতন, পিয়াস আর মিজানের। আবার ক্রেডিট দিকেও সেম, তারিখ বিবরণ, টাকার পরিমাণ রতন, পিয়াস এবং মিজান। তাহলে দেখো এখানে ২০১২ সালের কিছু লেনদেন সমন্বয় সাধন করার বাকি আছে, এই জন্য ব্যালেন্স বিডি তে লিখলাম। কত তারিখে? ২০১২ সালের ডিসেম্বর ৩১ তারিখে ব্যালেন্স বিডি কত? ৭৫,০০০ মূলধনের। আমরা যেহেতু মূলধন হিসাব প্রস্তুত করছি, মূলধন হিসাবের ব্যালেন্স বিডি গুলো নিয়ে আসি। ৭৫,৭৫০ টাকা, ৫৪,৫০০ টাকা পিয়াসের, মিজানের ৩৯,২৫০ টাকা। আর এখানে আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে ডেবিট দিক থেকে নিয়ে আসলাম মূলধনের সুদ। এই যে ডিসেম্বর ৩১ লাভ লোকসান সমন্বয় হিসাব। ডেবিট দিকে কি ছিল? মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদ নিয়ে আসলাম ক্রেডিটে ৫,৯০০ টাকা, ৪,৪০০ টাকা, ৩,২৬০ টাকা। আর সেম ভাবে ২০১২ সালের ডিসেম্বর ৩১ লাভ লোকসান সমন্বয় হিসাব, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আছে, তোমরা জানো যে ক্রেডিট দিকে লাভ লোকসান সমন্বয় হিসাবের ক্রেডিট দিকে উত্তোলনের সুদ আর সমন্বয়জনিত ক্ষতি ছিল। তাহলে উত্তোলনের সুদ ২৫০ টাকা, তারপরে ২৫০ রতনের, পিয়াসের ২০০ টাকা, মিজানের ১৫০ টাকা। আর সমন্বয়জনিত ক্ষতি ৬,৪৮০ টাকা রতনের, পিয়াসের ৪,৩২০ টাকা, মিজানের ২,১৬০ টাকা। এইগুলো আমরা কোথায় পেলাম? লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে নিয়ে আসলাম। তাহলে দেখো ক্রেডিট দিক বড়, যেন ক্রেডিট দিকের যোগফল আগে করলাম, যে দুইটি ৭৫,৭৫০ যোগ ৫,৯০০ ৮১,৬৫০ টাকা হলো। এটা দেখো ৮১,৬৫০ ডেবিট দিকে নিয়ে আসলাম, মাইনাস করলাম ২৫০ মাইনাস ৬,৪৮০। তাহলে ব্যালেন্স সিডি কত তারিখে? সেম ডিসেম্বর ৩১ তারিখেই ৭৪,৯২০ টাকা থাকলো। আবার পিয়াসেরও দেখো ৫৪,৫০০ টাকা যোগ ৪,৪০০ টাকা, তাহলে ৫৮,৯০০ টাকা।
ডেবিট দিকে যোগফল টেনে নিয়ে আসলাম, ক্রেডিট দিকের মাইনাস করো 200 টাকা, মাইনাস করো 4320 টাকা, 54,380। নিশ্চয়ই তোমরা যদি অঙ্ক করে থাকো তাহলে এই ব্যালেন্স সিডি আসার কথা তোমাদেরও। 39,250 টাকা যোগ 3,260 টাকা, এটা মিজানের। তাহলে আসলো 42,510 টাকা। এই 42,510 ডেবিট দিকে যোগফল টেনে নিয়ে আসলাম, মাইনাস করলাম 150 টাকা, মাইনাস করলাম 2,160 টাকা। তাহলে ব্যালেন্স সিডি আসলো 40,200 টাকা। এখন তোমরা জানো যে 2012 সালের ডিসেম্বর 31-এর যেটা ব্যালেন্স সিডি, 2013 সালের 1 জানুয়ারিতে সেটা ব্যালেন্স বিডি। এই যে সেম এই সিডি গুলো বিডি করে দিলাম কবে? বছরের শুরুতে, অর্থাৎ 2013 সালের জানুয়ারির 1 তারিখে। দেখো রতনের 74,920 টাকা, পিয়াসের 54,380 টাকা, মিজানের 40,200 টাকা। এটা তোমরা এই বিডি করতেও পারো, নাও পারো, করাটা বাধ্যতামূলক না। তাহলে আমরা কি দুইটা করণীয় করতে পারলাম, অংশীদারদের সমন্বয় হিসাব, লাভ লোকসান সমন্বয় হিসাব, আর অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এবার আমরা আরেকটি অঙ্ক দেখি। এটাও লাভ লোকসান ও মূলধন সমন্বয় সংক্রান্ত, আগেরটিও তাই ছিল। এটাই দেখি একটু। ঝর্ণা নদী ও সাগর একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, এখানেও 3 জন অংশীদার আছে। কারবারের মুনাফা ও ক্ষতি তারা 2/5, 2/5 ও 1/5 অনুপাতে বন্টন করে নেয়, অর্থাৎ 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদ উত্তোলন, বেতন ও মুনাফা বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর, অর্থাৎ এই 3টি বিষয় সমন্বয় করার পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল 58,000, 60,600 টাকা ও 32,000 টাকা। পরবর্তীকালে দেখা যায় মূলধন ও নগদ উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ বিবেচনা না করেই মুনাফা বন্টন করা হয়েছিল। আগের অঙ্কের সাথে মিল আছে। তারপর দেখো, নদী কারবার হতে মাসিক 300 টাকা হারে বেতন পায়। মুনাফার আশায় অংশীদারগণ কারবার হতে যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা উত্তোলন করেন। মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে কিন্তু নদীর বেতন বাদ দেওয়ার পর কারবারের মুনাফা দাঁড়িয়েছিল 60,000 টাকা। এখানে একটুখানি পার্থক্য আগের অঙ্কের সাথে। আগের অঙ্কে ছিল তোমার মূলধন, উত্তোলনের সুদ আর বেতন সব সমন্বয় করার পর, কিন্তু এখানে বলছে যে এই মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে কিন্তু নদীর বেতন বাদ দেওয়ার পর, বেতন বাদ দেওয়ার পর কারবারি মুনাফা দাঁড়িয়েছিল 60,000 টাকা। অংশীদারগণ কারবারের মোট মূলধন 1,50,000 টাকা তাদের মুনাফা বন্টন অনুপাতে সংরক্ষণ করতে সম্মত হয়েছে। এখানেও একটু পার্থক্য আছে আগের অঙ্কের সাথে। তাহলে অর্থাৎ তারা কারবারে 1,50,000 টাকা মুনাফা, 1,50,000 টাকা মোট মূলধন মুনাফা বন্টন অনুপাতে সংরক্ষণ করতে রাজি হয়েছে। তোমাকে করণীয় লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করো আর অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব তৈরি করো। এই অঙ্কটিও একটু দেখিয়ে দেই তোমাদের। দেখো, ঝর্ণা নদী ও সাগর এর কি লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করব আমরা। ডেবিট দিক আছে, ক্রেডিট দিক আছে। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। তাহলে সেম ভাবে আমরা আগে কি করব? প্রারম্ভিক মূলধন নির্ণয়। তাহলে ওয়ার্কিং বা গণনা নাম্বার 1, অংশীদারদের প্রাথমিক মূলধন নির্ণয়, প্রাথমিক বা প্রারম্ভিক মূলধন ও উহার সুদ নির্ণয়। দেখো, সমাপনী মূলধন দেয়া আছে। কি কি বিষয় বলা আছে? উত্তোলন, মুনাফা ও বেতন সমন্বয়ের পর ঝর্ণার 58,000 টাকা, নদীর 60,600 টাকা, সাগরের 32,000 টাকা। এখন এখান থেকে কি কি বিষয় সমন্বয় করতে হবে? উত্তোলন, মুনাফা, বেতন। তাহলে উত্তোলন আমরা কি করব? আগের অঙ্কেও কি করছি? যোগ। তাহলে এখানেও যোগ করব। দেখো, যেহেতু আমরা সমাপনী থেকে প্রারম্ভিকে যাচ্ছি, আমরা যদি প্রারম্ভিক থেকে সমাপনীতে যেতাম তাহলে কিন্তু অবশ্যই উত্তোলন মাইনাস করতাম। এখন যেহেতু উল্টা কাজ করছি, এই জন্য এখানেও যোগেরটা বিয়োগ, বিয়োগেরটা যোগ করব। তাহলে যোগ উত্তোলন, দেখো বলা ছিল ঝর্ণার 5,000 টাকা, নদীর 6,000 টাকা, সাগরের 7,000 টাকা। তাহলে যোগ করো 58,000 যোগ 5,000, 63,000 টাকা।
60,600 যোগ 6,000 তাহলে 66,600 টাকা। 32,000 টাকা যোগ 7,000 টাকা তাহলে 39,000 টাকা। তারপরে মুনাফা এতদিন যোগ করে আসছি, যদি প্রারম্ভিক থেকে সমাপনীতে যেতাম যোগ করতাম, এখন মাইনাস হবে বা বাদ যাবে, বিয়োগ হবে। বাদ মুনাফা 60,000 টাকা। কিন্তু আগের অঙ্কটায় আমরা কি করছি, বেতন মাইনাস করে দিছি এখান থেকে। কেন মাইনাস করলাম আর এখানে কেন মাইনাস করছি না একটু দেখি। এই যে এই ইনফরমেশনটি ছিল, দেখো বলা আছে এখানে মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে কিন্তু নদীর বেতন বাদ দেওয়ার পর, অর্থাৎ এখান থেকে বাদ দেওয়া হয়ে গেছে, এই জন্য 60,000 টাকা থেকে আমরা নদীর বেতন বাদ দিলাম না। কিন্তু আগের অঙ্কে বলা ছিল, আগের অঙ্কে কি বলা ছিল তাও একটু আমরা দেখি, স্মরণ করি একটু দেখি। এই যে দেখো বলা আছে মূলধন ও উত্তোলনের সুদ ও মিজানের বেতন সমন্বয় করার পূর্বে, অর্থাৎ এই তিনটি বিষয় সমন্বয় করার পূর্বে মুনাফা ছিল। এই জন্য আমরা এই 49,900 টাকা থেকে যখন প্রারম্ভিক মূলধন ক্যালকুলেশন করেছিলাম, তখন এই যে 49,900 টাকা থেকে 2,400 টাকা বেতন বাবদ বাদ দিয়েছিলাম। কিন্তু এখন বলা আছে তোমার যে নদীর বেতন বাদ দেওয়ার পর ওই অঙ্কে বলা আছে, আগের অঙ্কটিতে বলা আছে যে সব সমন্বয় করার পূর্বে, কিন্তু এখানে বলা আছে নদীর বেতন সমন্বয় করার পর। তাহলে এই জন্য আমরা এখানে বাদ দিলাম না। পার্থক্যটি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বাদ মুনাফা এই 60,000 টাকায় 2:2:1 অনুপাতে, তাহলে 60,000 গুণ 2 ভাগ 5 করলে 24,000 টাকা। তারপরে আবার 60,000 গুণ 2 ভাগ 5 24,000 টাকা। 60,000 গুণ 1 ভাগ 5 12,000 টাকা। তাহলে মুনাফা বাদ দিয়ে দিলাম 63,000 থেকে মাইনাস 24,000, 39,000 টাকা আসলো। 66,600 থেকে মাইনাস 24,000, 42,600 টাকা আসলো। 39,000 থেকে 12,000 মাইনাস করলে 27,000 টাকা থাকলো। এবার আর বাদ দিব কি, বেতন। বাদ বেতন, যেহেতু এই সমাপনী মূলধন আমরা কি কি বিষয় সমন্বয়ের পরে পেয়েছি, উত্তোলন, মুনাফা ও বেতন। তাহলে উত্তোলন বাদ দিছি, মুনাফা, উত্তোলন সমন্বয় করলাম, মুনাফা সমন্বয় করলাম, আর বেতন বাকি আছে। তাহলে বাদ বেতন, শুধুমাত্র বলা আছে নদীর বেতন। দেখি নদীর বেতন কত টাকা বলা আছে, আমরা একটু দেখি। নদী কারবার হতে মাসিক 300 টাকা বেতন পায়। 300 মাসিক, তাহলে তোমার গুণ 12, 3 × 12 3600 টাকা, অর্থাৎ 3,600 টাকা। তাহলে বাদ বেতন বা মাইনাস বেতন 3,600 টাকা নদীর। তাহলে প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম আমরা ঝর্ণার 39,000 টাকা, নদীর 42,600 থেকে 3,600 মাইনাস করলে 39,000 টাকা, আর সাগরের 27,000 টাকা। তাহলে এবার আমরা মূলধনের সুদ ক্যালকুলেশন করতে পারবো। 39,000 টাকার 10% 3,900 টাকা। আবার এখানে 39,000 টাকার 10%, 10%-এর কথা বলা আছে যে 10% সুদ ধার্য করো। 39,000-এর উপর 10% 3,900 টাকা। 27,000 টাকার 10% 2,700 টাকা। তাহলে আমরা মূলধনের সুদ পেয়ে গেলাম। এখন লাভ লোকসান সমন্বয় হিসাবে আমরা পোস্টিং দেই। পোস্টিং লাভ লোকসান সমন্বয় হিসাবে কোথায় যাবে, মূলধনের সুদ ডেবিট দিকে। তাহলে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, ব্র্যাকেটে মূলধনের সুদ ঝর্ণার 3,900 টাকা, নদীর 3,900 টাকা, সাগরের 2,700 টাকা, যোগ করলে 10,500 টাকা। আবার বাকি আছে উত্তোলনের সুদ ক্যালকুলেশন। আগের অঙ্কে উত্তোলনের সুদ বলা ছিল যে এত টাকা এত টাকা উত্তোলনের সুদ, কিন্তু এই অঙ্কে বলা নাই। তাহলে তোমাকে উত্তোলনের সুদ ক্যালকুলেশন করে নিতে হবে। উত্তোলনের সুদ আমরা ক্যালকুলেশন করি, দেখি। দেখো উত্তোলনের সুদ কোথায় যাবে, আমরা আগে পোস্টিং এ যাই। লাভ লোকসান সমন্বয় হিসাব, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে যাবে, ক্রেডিট দিকে যাবে উত্তোলনের সুদ। ব্র্যাকেটে লিখে দিলাম উত্তোলনের সুদ। দেখো উত্তোলন কত টাকা আছে, ঝর্ণার 5,000 টাকা, তারপরে তোমার নদীর 6,000 টাকা, সাগরের 7,000 টাকা। তাহলে 10% সুদ তো ক্যালকুলেশন করো তোমরা। 5,000 গুণ 10% গুণ, যেহেতু কোনো
ডেট বলা নাই যে কবে এই নগদ অর্থ উত্তোলন করা হয়েছে কারবার থেকে, তাহলে আমরা একটা লামসাম হিসাবে 6 মাসের সুদ ধার্য করে নিতে পারি। যদি কোনো ডেট দেয়া না থাকে আমরা 6 মাসের সুদ ধার্য করে টিকায় লিখে দিব যে আমরা 6 মাসের সুদ ক্যালকুলেশন করলাম বা 6 মাসের সুদ ধার্য করলাম। তাহলে 5000 গুণ 10% করলে 500 টাকা আসে, ভাগ করে দিলাম, আমরা গুণ দিলাম 6 দিয়ে, ভাগ 12। তাহলে 6 মাসের সুদ ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 250 টাকা। দেখো উত্তোলনের সুদ 250 টাকা। সেম ভাবে নদীর 6000 এর 10% 600 টাকা গুণ 6 ভাগ 12, 300 টাকা পেয়ে গেলাম নদীর উত্তোলনের সুদ। তারপরে সে আরেকটি আছে, আরেকজন অংশীদার সাগর, সাগরের 7000 টাকা গুণ 10%, তাহলে 700 টাকা গুণ 6 ভাগ 12, তাহলে পেয়ে গেলাম 350 টাকা। এই যে দেখো, ঝর্ণার 250 টাকা, নদীর 300 টাকা, সাগরের 350 টাকা, উত্তোলনের সুদ যোগ করলে 900 টাকা। তাহলে দেখো এখানেও ডেবিট দিক বড় 10,500 টাকা, এদিকে নিয়ে আসলাম 10,500 টাকা ক্রেডিট দিকে, মাইনাস করো 900 টাকা, মাইনাস করলে আর থাকে 9,600 টাকা। তাহলে 9,600 টাকা আমরা এখন বন্টন করে দিব কোন অনুপাতে? এখন আমরা সমন্বয়জনিত লোকসান বন্টন করব। ওয়ার্কিং নাম্বার 2 অথবা 3 দাও, যদি উত্তোলনের সুদ ওয়ার্কিং নাম্বার 2 দাও, 3 তে সমন্বয়জনিত লোকসান বন্টন। ঝর্ণার 9,600 টাকা গুণ 2 ভাগ 5 সমান সমান 3,840 টাকা। সেম ভাবে নদীর 9,600 টাকা গুণ 2 ভাগ 5 সমান সমান 3,840 টাকা। আবার সাগরেরও 9,600 টাকা গুণ 1 ভাগ 5 সমান সমান 1,920 টাকা। তাহলে কত আসলো? ঝর্ণার 3,840, নদীর 3,840, সাগরের 1,920 টাকা। দেখো এই যে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব ব্র্যাকেটে সমন্বয়জনিত ক্ষতি, ঝর্ণার 3,840, নদীর 3,840, সাগরের 1,920 টাকা। তাহলে আমরা কি ক্লিয়ার? অবশ্যই লাভ লোকসান সমন্বয় হিসাব আমরা কিভাবে প্রস্তুত করব? যদি মূলধনের ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ সমাপনী ব্যালেন্স বা সর্বশেষ উদ্বৃত্ত দেয়া থাকে, তাহলে আমরা লাভ লোকসান সমন্বয় হিসাবে কি কি করব? যে বিষয়গুলো সমন্বয় করা আগে হয়নি। তারপরে দেখি আমরা করণীয় নাম্বার 2, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব। এরও দুইটি দিক আছে, ডেবিট দিক, ক্রেডিট দিক। ডেবিট দিকে তারিখ, বিবরণ, পরিমাণ, টাকার পরিমাণ, ঝর্ণা, নদী, সাগর। আবার সেম ভাবে ক্রেডিট দিকেও তারিখ, বিবরণ, টাকার পরিমাণ, ঝর্ণা, নদী, সাগর। এখন দেখো আগের অঙ্কের সাথে মিল আছে। 2012 সালের ডিসেম্বর 31-এ ব্যালেন্স বিডি দেয়া আছে অঙ্কে ঝর্ণার 58,000 টাকা, নদীর 60,600 টাকা, সাগরের 32,000 টাকা। আর লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে আমরা ডিসেম্বর 31 তারিখে ওখানে ডেবিট দিকে আছে মূলধনের সুদ, এখানে ক্রেডিট দিকে আসলো মূলধনের সুদ 3,900 টাকা, ঝর্ণার, নদীর 3,900 টাকা, সাগরের 2,700 টাকা। আর কি আছে লাভ লোকসান সমন্বয় হিসাবের ক্রেডিট দিকে আছে উত্তোলনের সুদ, সমন্বয়জনিত ক্ষতি। তাহলে ডেবিট দিকে নিয়ে আসবো 2012 সালের ডিসেম্বর 31 লাভ লোকসান সমন্বয় হিসাব। কি কি আছে? উত্তোলনের সুদ ঝর্ণার 250 টাকা, নদীর 300 টাকা, সাগরের 350 টাকা। আরেকটি বিষয় আছে সমন্বয়জনিত ক্ষতি। সমন্বয়জনিত ক্ষতি ঝর্ণার 3,840 টাকা, নদীর 3,840 টাকা, সাগরের 1,920 টাকা। এই চলে গেল আগের অঙ্কের সাথে মিল রেখে। এখন আমাদেরকে আরেকটি বিষয় বেশি বলা আছে। দেখো এই অঙ্কটিতে, এজন্যই তোমাদের এই অঙ্কটি দেখিয়ে দিচ্ছি যে মূলধন কিভাবে সমন্বয় করতে হয়। এখানে অংশীদারগণ কারবারের মোট মূলধন হিসাবে 1,50,000 টাকা তাদের মুনাফা বন্টন অনুপাতে সংরক্ষণ করতে সম্মত হয়েছে। অর্থাৎ তারা কারবারে 1,50,000 টাকা 3 জন অংশীদার মুনাফা বন্টন অনুপাতে সংরক্ষণ করবে। অর্থাৎ প্রতিষ্ঠানের মূলধন থাকবে কত? 1,50,000 টাকা মোট মূলধন।
কারবারের। তাহলে এখন তোমার এই 1,50,000 টাকা আগে আমি ভাগ করে দেই 3 জন অংশীদারের মধ্যে। আমরা ওয়ার্কিং নাম্বার 4 এ যাই। ওয়ার্কিং নাম্বার 4 অংশীদারদের সমন্বিত মূলধন নির্ণয়। তাহলে দেখো ঝর্ণার 1,50,000 গুণ 2 ভাগ 5 কোন অনুপাতে আমরা বন্টন করছি? লাভ লোকসান বন্টন অনুপাতে। অর্থাৎ তারা যে অনুপাতে লাভ লোকসান বন্টন করে নিবে সেই অনুপাতে আমি মূলধন এখন সমন্বয় করছি। 1,50,000 টাকা মূলধন মোট মূলধন রাখার সিদ্ধান্ত হয়েছে। তাহলে 1,50,000 গুণ 2 ভাগ 5 ঝর্ণার 60,000 টাকা, অর্থাৎ ঝর্ণা কারবারে 60,000 টাকা মূলধন রাখবে। আবার সেম ভাবে নদীর 1,50,000 গুণ 2 ভাগ 5 সমান সমান 60,000 টাকা, অর্থাৎ ঝর্ণা দিবে কারবারকে 60,000 টাকা, অর্থাৎ ঝর্ণার মূলধন থাকবে কারবারে 60,000 টাকা, নদীর মূলধন থাকবে 60,000 টাকা, আর সাগরের দেখো 1,50,000 গুণ 1 ভাগ 5 30,000 টাকা। তাহলে এই যে মোট মূলধন 1,50,000 টাকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো বা গৃহীত হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, সেখানে ঝর্ণার মূলধন হওয়ার কথা 60,000 টাকা, নদীর 60,000 টাকা, সাগরের 30,000 টাকা। এখন যদি এখান থেকে কারোর বেশি থাকে তাহলে সে কারবার প্রতিষ্ঠান থেকে বা অংশীদারি ব্যবসায় থেকে সেই পরিমাণ টাকা নগদে উঠিয়ে নিবে। আর যদি কারোর কম থাকে, ধরো নদীর 60,000 টাকা এই মুহূর্তে নাই কারবার প্রতিষ্ঠানে তার মূলধন হিসাবে, তাহলে সে বাড়ি থেকে অতিরিক্ত টাকা ব্যবসায় নিয়ে আসবে, অংশীদারি কারবারে নিয়ে আসবে। আর যদি 60,000 টাকা আর বেশি থাকে তাহলে যে বেশি অংশটুকু আছে বা বাড়তি অংশটুকু আছে সে কারবার থেকে উঠিয়ে নিবে। বুঝতে পারলে কি বিষয় এখানে কি বলতে চাচ্ছে? যে 1,50,000 টাকা তারা মোট মূলধন সংরক্ষণ করবে 3 জন তাদের লাভ লোকসান বন্টন অনুপাতে। সেই হিসাবে ঝর্ণার 60,000 টাকা আসলো, নদীর 60,000, সাগরের 30,000 টাকা। এখন যদি এই পরিমাণ মূলধনের কম হয় তাহলে তারা কারবারে নতুন করে মূলধন আনবে সেই পরিমাণ সংরক্ষণের জন্য, অর্থাৎ সেই পরিমাণ পূরণ করার জন্য। আর যদি বেশি হয় তাহলে তারা যে অংশটুকু বেশি সেই অংশটুকু কারবার থেকে নগদে উঠিয়ে নিতে পারবে। এই ছিল এর মূল কনসেপ্ট। এখন আমরা পোস্টিং দেই। এই যে দেখো, তাহলে আমরা ব্যালেন্স সিডি ডিসেম্বর 31-এ ব্যালেন্স সিডি পেয়ে গেলাম, অর্থাৎ নগদে আনুক অথবা কারবার থেকে নিয়ে যাক তাদের মূলধন হিসাবের ব্যালেন্স সিডি দাঁড়াবে ঝর্ণার 60,000 টাকা, নদীর 60,000 টাকা, সাগরের 30,000 টাকা। এখন আমরা দেখি যদি 60,000 টাকা করি আমরা, তাহলে দেখো ঝর্ণার ডেবিট দিক বড় হলো। এই যে 250 টাকা আর 3,840 টাকা যোগ 60,000 টাকা, তাহলে 64,090 টাকা হয়ে গেল ঝর্ণার। দেখো এদিকে 64,090 টাকা মাইনাস 58,000 টাকা মাইনাস 3,900 টাকা, তাহলে 2,190 টাকা। এই যে ডিসেম্বর 31-এ নগদান হিসাব নামে ঘাটতি মূলধন, অর্থাৎ এই পরিমাণ মূলধন তাকে কারবারে আরো নতুন করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি যদি এই যে 60,000 টাকা ঝর্ণা যদি কারবারে রাখতে চাই তাহলে তার আরো 2,190 টাকা মূলধন কারবারে তাকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? আর দেখো তারপরে নদীর 60,600 টাকা 3,900 টাকা, নদীর দেখো ক্রেডিট দিকে বড় আছে, এজন্য 64,500 টাকা। দেখো 64,500 টাকা ডেবিটে নিয়ে আসলাম, মাইনাস করলাম 300, মাইনাস করলাম 3,840 টাকা। দেখো এর 360 টাকা বেশি আছে, অর্থাৎ উদ্বৃত্ত আছে, সে নগদ হিসেবে এই টাকাটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিবে। তাহলে ডিসেম্বর 31-এ নগদান হিসাব নামেই উদ্বৃত্ত মূলধন 360 টাকা। আবার দেখো সাগরের 32,000 টাকা যোগ 2,700 টাকা, তাহলে 34,700 টাকা আসলো। ডেবিট দিকে যোগফল নিয়ে আসলাম 34,700 মাইনাস 350 টাকা মাইনাস 1,920 টাকা, তাহলে এর উদ্বৃত্ত মূলধন আছে 2,430 টাকা। তাহলে দেখো যে এই উদ্বৃত্ত মূলধন গুলো
কারবার প্রতিষ্ঠান থেকে অংশীদাররা উঠিয়ে নিবে নগদে। তোমরা জানো যে নগদে যদি কারবার থেকে টাকা উঠিয়ে নেয় তাহলে কি হবে, জার্নাল কি হবে, জাবেদা কি হবে, অবশ্যই প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে যাবে আর অংশীদারদের মূলধন হিসাব কমবে। তাহলে অংশীদারদের মূলধন, ধরো নদী 360 টাকা উত্তোলন করছে, তার জন্য জাবেদা কি হবে, মূলধন হিসাব ডেবিট, নদীর মূলধন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তোমরা জানো যে নগদান হিসাব যখন ক্রেডিট হয় তখন ডেবিটে পোস্টিং হয়। এই যে এই যে এখানে নগদান হিসাব দেখো ডেবিট দিকে পোস্টিং হয়েছে, অর্থাৎ এর মূলধন কারবার থেকে সে তুলে নিতে পারলো 360 টাকা নদীর, আবার সাগরের দেখো 2430 টাকা। যখন সে তুলে নিচ্ছে তখন তার জার্নাল কি হচ্ছে বা জাবেদা কি হচ্ছে, সাগরের মূলধন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব যদি ক্রেডিটে থাকে তোমরা জানো যে এখানে পোস্টিং খতিয়ানে পোস্টিং হয় ডেবিট দিকে, যেহেতু অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব একটি খতিয়ান হিসাব। আবার এই যে ঝর্ণার ঘাটতি, এই টাকা নিয়ে আসতে হবে তাকে, নগদান হিসাব ডেবিট, ঝর্ণার মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব যেহেতু ডেবিট তাহলে ক্রেডিট দিকে পোস্টিং হবে, ঘাটতি মূলধন সে কারবারে আরো নিয়ে আসবে নগদ টাকায়। আর এই যে এই ডিসেম্বর 31-এ ব্যালেন্স সিডি যে টাকা 2013 সালের জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি সেই অর্থগুলো, সেই পরিমাণ অ্যামাউন্ট 60,000 টাকা ঝর্ণার, নদীর 60,000 টাকা, সাগরের 30,000 টাকা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি অঙ্কে সমাপনী মূলধন দেয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে মূলধনের সুদ ক্যালকুলেশন করার জন্য প্রারম্ভিক মূলধন বের করে নিতে হবে আগে। যে যে বিষয়গুলো সমন্বয় করার পর সমাপনী মূলধন বা মূলধনের উদ্বৃত্ত দেওয়া আছে সেই বিষয়গুলো আগে যদি মূলধনের সাথে যোগ হতো এখন বিয়োগ, আর আগে যদি বিয়োগ হতো এখন যোগ করে তোমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। আর মূলধন সংরক্ষণ, যেটা সমন্বিত মূলধন, যে কারবারে মোট মূলধন এত টাকা রাখা হবে, সেই বিষয়টিও নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, উত্তর দেব ইনশাল্লাহ। আর দেখো এবার তোমাদের কি বাসার কাজ দিলাম, আমরা এতক্ষণ কোন মূলধন সিস্টেমে অঙ্ক করলাম, অবশ্যই পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। এখন দেখো কিছু তোমাদের জন্য একটি বাসার কাজ দিলাম পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। দেখো সাদি লোটাস আবিদ 2012 সালের 1 জানুয়ারি তারিখে একটি অংশীদারি কারবার গঠন করে, তারা মূলধন হিসাবে আনয়ন করে, চুক্তিপত্র অনুযায়ী মুনাফা বন্টন করে নেয় 3:3:4 অনুপাতে। তারপর বেতন প্রাপ্য হবে সাদি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য, যা হিসাবকাল শেষ পর্যন্ত উত্তোলন করে নিবে। চুক্তিপত্রে মূলধনের উপর, অর্থাৎ এখনো ব্যবসায়ে এই অর্থ আছে 400 টাকা করে। চুক্তিপত্রে মূলধনের উপর সুদ ধরার ব্যবস্থা আছে, কিন্তু উত্তোলনের সুদ ধার্য করা যাবে না, যেহেতু উত্তোলনের সুদ ধার্য করতে নিষেধ করা হয়েছে, উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হবে না। 2012 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সাদি লোটাস ও আবিদের উত্তোলনের পরিমাণ ছিল এত টাকা, এত। তাহলে উপরোক্ত দফা সমন্বয়ের পূর্বে তাহলে এই বিষয়গুলো সমন্বয় তোমাকে করতে হবে। আগের সিস্টেমের অঙ্ক দিলাম তোমাদেরকে, যে অঙ্কগুলো অনেকবার তোমাদের করিয়েছি। মুনাফা ছিল কত, 68,000 টাকা। তাহলে মূলধনের সুদ, সাদির বেতন নির্ণয় করো, লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো, মুনাফার অংশ সাদি 16,260 টাকা, আবিদ 21,680 টাকা ধরে সাদি ও আবিদের মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে এটি তোমাদের বাসায় কাজ থাকলো, চেষ্টা করবে সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এই অনলাইন লেকচারগুলো অনুসরণ করছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছ। ধন্যবাদ।